ওয়েলকাম টু জিও ইনসাইট মেন্টর। আজকের আমাদের আলোচ্য বিষয় ভারতের জল নির্গমন ব্যবস্থা বা ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম। এটা খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে আমরা মূলত নদী প্রবাহের দিক এবং জলের সরবরাহ অনুসারে ভারতের নদ নদী সম্পর্কে আলোচনা করব। তোমরা হিমালয় অঞ্চল ও উপদ্বীপীয় ভারতের যে বিভিন্ন নদ নদী আছে তাদের এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানতে পারো। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের এমসিকিউ টাইপ প্রশ্নের কথা মাথায় রেখে আমরা মূলত এখানে সাজেস্টিভ ওয়ান লাইনার টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। থমাস অ্যালভা এডিসন একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন, বলেছেন দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর হার্ড ওয়ার্ক। অর্থাৎ কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, যেটা আমাদের বাস্তব জীবনেও কিন্তু আমরা সেটা দেখে থাকি। প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিকে হিট করে দেবে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপেও তোমরা এই ক্লাসটির লিঙ্ক দিয়ে দেবে, তোমাদের বন্ধুদেরকে এই চ্যানেলটি সম্পর্কে বলবে এবং আমাদের যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম রয়েছে সেখানে তোমরা যুক্ত হবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তার সঙ্গে যুক্ত হবে সমস্ত পিডিএফ পাওয়ার জন্য। তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আমাদের পাশে থাকো এবং আমাদের সাপোর্ট করো প্লিজ। আজকের আমাদের যে ক্লাসের মূল বিষয় আলোচনা, সেটা আগেই বললাম, ভারতের জল নির্গমন ব্যবস্থা। এখানে হিমালয়ের এবং উপদ্বীপীয় ভারতের নদী ব্যবস্থা সম্পর্কে একটা আলোচনা করা হবে। সেই আলোচনার মূল যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই নদ নদীগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে হিমালয় বা উত্তর ভারতের এবং দক্ষিণ ভারতের বা উপদ্বীপীয় অঞ্চলের যে নদী, সেগুলো তাদের যে নদী ব্যবস্থা, তাদের যে বৈশিষ্ট্য, সেগুলো সম্পর্কে আমরা জানবো। প্রত্যেকটা নদী সম্পর্কে আমরা জানবো। তাছাড়া নদীর যে জল ব্যবহার, নদীর জল বন্টন, নদী সংযুক্তিকরণ, বিভিন্ন যে প্রকল্প, জলচুক্তি, অন্তরাজ্য যে বিরোধ, এই সমস্ত বিষয় সম্পর্কেও কিন্তু আমরা অনেক আলোচনা এখানে করব। আমরা এখানে যে দেখছি ছবিতে মেজর রিভার্স এবং তার ড্যামের কথা আমরা দেখছি, বিভিন্ন সাইট করে করে দেওয়া আছে এবং এটা ইন্ডিয়ার ফ্লাড প্রোন জোন একটা ম্যাপ করে দেওয়া হয়েছে, যে মেন যে নদী যেগুলো, মেনলি যে উত্তর ভারতের যে নদী যেগুলো, সেই সমস্ত অঞ্চলের, সেই সমস্ত অঞ্চলের যে নদী, সেই অঞ্চলের নদীগুলি যে বন্যা যে অঞ্চল, সেগুলোকে এখানে চিহ্নিত করা আছে। এবং এই যে বিভিন্ন যে নদীগুলো রয়েছে এখানে দেখো তোমরা, এই যে গঙ্গা, এই যে ব্রহ্মপুত্র, সিন্ধু, তার যে 5টা উপনদী সেখানে রয়েছে, এবং নর্মদা রয়েছে, এই যে তাপ্তি রয়েছে, এই যে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মেন যে মেজর যে রিভার সেগুলো রয়েছে। তো সেই নিয়ে আমরা আমরা এই চ্যাপ্টারটা আলোচনা করব। আশা করি তোমাদের ফার্স্ট সেমিস্টারে অনেক উপকার হবে। এবার আমরা মূল বিষয়ের দিকে চলে আসছি। প্রথম প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে জলবিভাজিকা হিসাবে কে কাজ করে? উত্তর হচ্ছে বিন্ধ্য পর্বত। এখন জলবিভাজিকা জিনিসটা কি? দুটি নদী অববাহিকার মাঝখানে যে উচ্চভূমি, সেটা কি বলা হচ্ছে জলবিভাজিকা, ওয়াটার ডিভাইড বা ওয়াটার সেট বলা হয় ইংরেজি। দ্বিতীয় প্রশ্ন, উত্তর ভারতের সমভূমিতে কি ধরনের জল নির্গমন প্রণালী দেখা যায়? উত্তর বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী। বৃক্ষরূপী কেন না, বৃক্ষ মানে এটি গাছের ন্যায় দেখতে হয়। প্রধান নদী, শাখা নদী, উপনদী, উপশাখা নদী সমস্ত মিলিত হয়ে একটা গাছের আকার ধারণ করে, মনে হয় যেন বৃক্ষ বা গাছ, সেই জন্য একে বৃক্ষরূপী বা ডেন্ড্রাইটিক প্যাটার্ন। নেক্সট প্রশ্ন, কেন্দ্রমুখী জল নির্গমন দেখা যায় কোথায়? মণিপুরের লোকটাক হ্রদে। কেন্দ্রমুখী মানে কি না, চারপাশে উচ্চ স্থান থেকে মধ্যেখানে কোনো নিচু স্থানে যখন যায় তখন কেন্দ্রমুখী বলে। তারপরে প্রশ্ন, কেন্দ্র বিমুখ জল নির্গমন দেখা যায় কোথায়? না, মধ্যপ্রদেশের অমরকন্টক পর্বতে। কেন্দ্র বিমুখ জিনিসটা কি? অর্থাৎ মধ্যের কোনো উচ্চ স্থান থেকে যখন চারপাশের নিচু স্থানের দিকে যায় তখন তাকে কেন্দ্র বিমুখ বলে, অর্থাৎ চারপাশে ছড়িয়ে যায়।
এটাই এর পার্থক্য এই দুটোর মধ্যে, কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখীর মধ্যে। পরবর্তী প্রশ্ন, অন্তর্বাহিনী নদী, একটি অন্তর্বাহিনী নদী কি? ভারতের লুনি, খুব বিখ্যাত নদী, থর মরুভূমি বা রাজস্থানের এটি নদী, অন্তর্বাহিনী নদী। আর অন্তর্বাহিনী নদী জিনিসটা কি? অন্তর্বাহিনী হচ্ছে এমন একটা নদী যেটা হচ্ছে কোনো একটা দেশের একটা স্থান থেকে উৎপন্ন হলো, কোনো উঁচু স্থান পাহাড় পর্বত থেকে উৎপন্ন হলো, তারপরে সেটি ওই দেশের মধ্যেই কিছু পথ প্রবাহিত হওয়ার পর আস্তে আস্তে যেন লুকিয়ে হারিয়ে গেল, অর্থাৎ তার জল শুকিয়ে যায় বা গতিপথ আর থাকে না, দেশের মধ্যেই এর সীমাবদ্ধ থাকে এর গতিপথ, সেটা কোনো হ্রদ বা মহাসাগর বা সাগরে গিয়ে মিলিত হয় না। এই ধরনের নদীকে বলা হচ্ছে অন্তর্বাহিনী নদী বা ল্যান্ড লক রিভার। ঠিক আছে, একেই অন্তর্বাহিনী। সেরকম একটা বিখ্যাত উদাহরণ হচ্ছে লুনি, রাজস্থান মরুভূমি। নেক্সট প্রশ্ন, একটি অর্থরক নদীর নাম, সেটা হচ্ছে সুবর্ণরেখা। তো সুবর্ণরেখা নদীর বিহারের চান্ডিল থেকে মুড়ি পর্যন্ত যে অংশ, সেখানে এই অর্ধরব নদীটা খুব ভালো প্রকট হয় বা প্রকাশিত হয়। এখন অর্ধরব নদী কাকে বলে? দেখা যায় যে নদী প্রবাহ পথে ভিন্ন গঠনযুক্ত শিলাস্তর সৃষ্টি হলে তাহলে কি হয়, পূর্বের নদী উপত্যকা কিছুটা উত্থিত হয় এবং সেখানে নদী আবার ক্ষয় শুরু করে এবং এক সময় ক্ষয় করে করে সেই তার পূর্বের প্রবাহ পথে আবার ফিরে আসে বা পূর্বের প্রবাহ পথে আবার নিজেকে আরোপিত করে। সেই জন্য একে বলা হচ্ছে অধ্যারক নদী। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী অববাহিকা? গঙ্গা অববাহিকা। গঙ্গা, গঙ্গা রিভার বেসিন ভারতের বৃহত্তম নদী অববাহিকা। এই যে গঙ্গা ড্রেনেজ বেসিনের আমরা চিত্র দেখতে পাচ্ছি, গঙ্গা নদী, তার উপনদী এবং তার শাখা নদী নিয়ে যে বিস্তীর্ণ অঞ্চল, এটাকে বলা হচ্ছে গঙ্গা রিভার বেসিন। নেক্সট প্রশ্ন, ভারতের মোট নদ নদীর মধ্যে বঙ্গোপসাগরে পতিত নদীর শতকরা পরিমাণ কত? তো বঙ্গোপসাগরে পতিত নদীর পরিমাণ হচ্ছে 77%। অর্থাৎ ভারতবর্ষে যে নদীগুলো আছে, তো তার মধ্যে দুটো ভারতের মেইনলি সাগর রয়েছে, একটা হচ্ছে আরব সাগর আর বঙ্গোপসাগর। আরব সাগর দিকে নদীর পরিমাণ কম, সেখানে কম পতিত হচ্ছে। বঙ্গোপসাগরেই নদীর পতনের পরিমাণ বেশি, 77% যা টোটাল রিভার রয়েছে, ইনল্যান্ড রিভার, তার অংশটা এখানে গিয়ে পতিত হচ্ছে। অর্থাৎ মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, হ্যাঁ, সমস্ত গঙ্গা, সমস্ত নদী কিন্তু এখানে পতিত হচ্ছে। পরবর্তী প্রশ্ন, হিমালয়ের নদী ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কি? এরা নবীন এবং নিত্যবহ, অর্থাৎ এরা বয়সে খুব কম বয়স, মানে নবীন, বয়সের দিক থেকে তারা বেশি নয় তাদের বয়স, এবং নিত্যবহ অর্থাৎ সারা বছর যে নদীতে জল থাকে। কেন সারা বছর জল থাকে না? হিমবাহ, হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে হিমালয়ের যে বিভিন্ন হিমবাহ, সেই হিমবাহ জলে, বরফ গলা জলে সৃষ্টি হয়েছে বলে সারা বছর তাদের জল থাকে। এটাই এদের প্রধান বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন, সিন্ধুর প্রধান উপনদীগুলি কি? সিন্ধুর যে প্রধান উপনদী যেগুলো পাঁচটা, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতষ্টা, এগুলোই হচ্ছে উপনদী। সিন্ধুর দীর্ঘতম উপনদী কোনটি? শতদ্রু। শতদ্রু হচ্ছে বা সুতলেজ বলা হয় দীর্ঘতম উপনদী, এর দৈর্ঘ্য হচ্ছে 1450 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, ভারতের মধ্যে অবস্থিত সিন্ধুর দীর্ঘতম উপনদী হচ্ছে চন্দ্রভাগা। বর্তমানে এটি চেনাব নাম দেওয়া হয়েছে। এর দৈর্ঘ্য 1180। ভারতে অবস্থিত দীর্ঘতম, ভারতের সিন্ধুর দীর্ঘতম উপনদী শতদ্রু, এটা একটা আলাদা, কিন্তু ভারতের মধ্যে যে অংশটা রয়েছে তার মধ্যে এই চন্দ্রভাগাটা হচ্ছে আবার সব থেকে বড়। ঠিক আছে, কারণ শতদ্রুটা কিছুটা অংশ পাকিস্তানের মধ্যে চলে যাচ্ছে, এইটা মিলে সেখানে দৈর্ঘ্যটা, সেই দিক থেকে দীর্ঘতম উপনদী হচ্ছে শতদ্রু। ঠিক আছে, ভারতের যে অংশটুকু রয়েছে তার মধ্যে হচ্ছে চন্দ্রভাগাটা হচ্ছে সব থেকে বড়। দেবপ্রয়াগ কোন দুটি নদীর মিলিত প্রবাহ? দেবপ্রয়াগ হচ্ছে অলকানন্দা এবং ভাগীরথীর মিলিত প্রবাহ। এই অলকানন্দা এবং ভাগীরথী যে প্রয়াগ সঙ্গমে যে মিলিত হলো, তারপরে এদের নাম গঙ্গা নাম। পরবর্তী প্রশ্ন, গঙ্গার গতিপথ কেমন? মানে গঙ্গার গতিপথের যে একটা ধারণা, সেটা আমরা এখানে পেতে পারি। উচ্চগতি, আমরা জানি নদী তিনটে গতি, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি থাকে। উচ্চগতি সাধারণত পাহাড় পর্বতের মধ্যে হয়, আর নিম্নগতিটা হচ্ছে একদম সে বডি প্রবাহ, মধ্যগতি এর মাঝামাঝি অবস্থা। তো
গঙ্গার উচ্চগতি কোন জায়গা থেকে হচ্ছে? গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু করে একদম হরিদ্বার পর্যন্ত এই অঞ্চলটা। এটা হচ্ছে 280 কিলোমিটার পথ। তারপরে রয়েছে মধ্যগতি। এটা কতটা? হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড়, এটা 1270 কিলোমিটার পথ, এটা অনেকটা পথ। নিম্নগতি কতটা রয়েছে? বিহারের রাজমহল পাহাড় থেকে পশ্চিমবঙ্গে যে বঙ্গোপসাগর বা যে সাগর দ্বীপের কাছে যেখানে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে, সেই অংশটাতে, সেটা হচ্ছে 520 কিলোমিটার পথ। সব থেকে দৈর্ঘ্য বেশি কিন্তু মধ্যগতির, 1270 কিলোমিটার। এই হচ্ছে আমাদের গঙ্গার গতিপথ। এখন বলতে পারে পরীক্ষায় যে গঙ্গার উচ্চগতি কোন স্থান থেকে কোন স্থান কতটা, তো সেটা এখান থেকে আমরা ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী প্রশ্ন, গঙ্গার কোন উপনদীটি জিম করবেট জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? রামগঙ্গা। রামগঙ্গা নদীটি জিম করবেট যে জাতীয় উদ্যান তার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং এর দৈর্ঘ্য হচ্ছে 596 কিলোমিটার। গন্ডক নদীটি নেপালে কি নামে পরিচিত? কালী গন্ডক নামে পরিচিত। কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। তার কারণ হচ্ছে কোশি নদীতে প্রচুর বান বন্যা হয়, সেই জন্য একে কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। আর এই কোশি নদীর দৈর্ঘ্য কত? 729 কিলোমিটার এর দৈর্ঘ্য। পরবর্তী প্রশ্ন, কোন নদী সপ্তকোশী নামে পরিচিত? কোশি নদী, কারণ এটি 7টি নদীর প্রবাহের সমষ্টি, তাই একে বলা হচ্ছে সপ্তকোশী। পরবর্তী প্রশ্ন, গঙ্গার ডান তীরের উপনদী দীর্ঘতম উপনদী কোনটি? ডান তীরের দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা। এটি যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হচ্ছে। যমুনার দৈর্ঘ্য কত? 1376 কিলোমিটার। 1376 কিলোমিটার। এটি এলাহাবাদের নিকট গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। যমুনা এলাহাবাদের নিকট গঙ্গার সঙ্গে মিলিত। স্কাই রিভার কাকে বলে? ব্রহ্মপুত্রকে বলা হচ্ছে স্কাই রিভার। স্কাই কারণ হচ্ছে এটি পৃথিবীর সর্বোচ্চ নদী, অনেক উঁচুতে অবস্থান করে এবং এর দৈর্ঘ্য টোটাল দৈর্ঘ্য ব্রহ্মপুত্র হচ্ছে 2900 কিলোমিটার দৈর্ঘ্য। আচ্ছা, ব্রহ্মপুত্র তিব্বতে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র যে তিব্বতের অংশ দিয়ে পেরিয়ে আসছে সেখানে সাংপো নামে পরিচিত। সাংপো কথার অর্থ হচ্ছে শুদ্ধকারী। পরবর্তী প্রশ্ন, ভারত বা অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? দিহং। যখন ভারতে প্রবেশ করলো তখন তার নাম হয়ে গেল দিহং। এটা ব্রহ্মপুত্র বেসিনের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? যমুনা নামে পরিচিত। বাংলাদেশে ব্রহ্মপুত্র যমুনা নামে নাম ধারণ করছে। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মপুত্রের ডান দিকের প্রধান উপনদী কোনটি? তিস্তা। তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্রের ডান দিকের প্রধান উপনদী। এর দৈর্ঘ্য 414 কিলোমিটার। 414 কিলোমিটার পথ অতিক্রম করে। নর্মদা কোন দুটি পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নর্মদা হচ্ছে কি যে নর্মদা উপত্যকাটা হচ্ছে একটি গ্রস্ত উপত্যকা, আর এই যে আমরা সাতপুরা বলছি সেটা একটি স্তূপ পর্বত। এই গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে এই দুই পর্বতের মাঝে যে গ্রস্ত উপত্যকা রয়েছে রিফ্ট ভ্যালি, তার মধ্যে দিয়ে কিন্তু নর্মদা নদী ফ্লো হয়েছে। নেক্সট প্রশ্ন, সিন্ধু শতদ্রু এবং ব্রহ্মপুত্র সিন্ধু শতদ্রু এবং ব্রহ্মপুত্র কি ধরনের নদী? এগুলো হচ্ছে পূর্ববর্তী নদী। আচ্ছা, পূর্ববর্তী নদী ব্যাপারটা একটু জানা যাক। ব্যাপারটা কি না, নদীর গতিপথ কোনো কারণে উত্থিত হলে নিম্নক্ষয়ের মাধ্যমে তাকে নদী কেটে ফেলার চেষ্টা করে এবং পূর্বের প্রবাহপথকে বজায় রাখার চেষ্টা করে, বা সেই পূর্বের প্রবাহপথকে আবার ফিরে পাওয়ার চেষ্টা করে, বা পূর্বের প্রবাহপথে আবার ফিরে যায়। এই যে নদী, তাকে বলা হচ্ছে পূর্ববর্তী নদী। পরবর্তী প্রশ্ন, গঙ্গা কি ধরনের নদী? গঙ্গা হচ্ছে অনুগামী নদী। অনুগামী নদী জিনিসটা কি? ভূমির প্রাথমিক ঢাল অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে অনুগামী নদী। নেক্সট প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
ভারাই নদীর কুঞ্চিকল হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত। এর উচ্চতা কত? 455 মিটার। 455 মিটার এর হাইট। ভারতের নায়াগ্রা কাকে বলে? ভারতের নায়াগ্রা হচ্ছে ইরাবতী নদীর চিত্রকূট জলপ্রপাত। যেমন আমরা জানি সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত, সেরকম হচ্ছে ভারতের নায়াগ্রা এই চিত্রকূট জলপ্রপাতকে বলা হচ্ছে। ওর মতো দেখতে কিছুটা এবং ওর মতো সৌন্দর্য রয়েছে। আচ্ছা, যোগ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত বা পড়েছে? যোগ জলপ্রপাত শরাবতী নদীতে অবস্থিত। এটা উচ্চতা হচ্ছে 292 মিটার। পরবর্তী প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কাবেরী নদীর শিব সমুদ্রম জলপ্রপাত। এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত শিব সমুদ্র। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? নর্মদা। নর্মদা নদীতে ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত, এটি জব্বলপুরের কাছে অবস্থিত। ক্ষুদ্র জলপ্রপাত কোথায় দেখা যায়? রাঁচির সুবর্ণরেখা নদীতে। সুবর্ণরেখা নদীর যে রাঁচির যে অংশ, সেখানে রাঁচির কাছে এই ক্ষুদ্র জলপ্রপাত একটা বিখ্যাত রাঁচির জলপ্রপাত এবং টুরিস্টদের কাছে খুবই অ্যাট্রাকটিভ একটা বিষয় রাঁচি ক্ষুদ্র জলপ্রপাত। ভারতের দীর্ঘতম নদীবাঁধ কোনটি? দীর্ঘতম নদীবাঁধ হচ্ছে উড়িষ্যার দীর্ঘতম নদী মহানদীর উপর হেরাকুদ যে বাঁধ, সেটি। ঠিক আছে, কত উচ্চতা? এটাই হচ্ছে প্রায় 61 মিটার উচ্চ। 61 মিটার উচ্চ। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। একে দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়, গোদাবরী নদী। দৈর্ঘ্য কত? এর হচ্ছে 1465 কিলোমিটার হচ্ছে এর দৈর্ঘ্য। 1465 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, ভীমা, তুঙ্গভদ্রা কার উপনদী? এগুলো হচ্ছে কৃষ্ণার উপনদী। কৃষ্ণা এটি পশ্চিমঘাটের মহাবালেশ্বর সিংহ থেকে উৎপন্ন হয়েছে। কৃষ্ণা নদী পশ্চিমঘাটের মহাবালেশ্বর সিংহ থেকে উৎপন্ন। আচ্ছা, দক্ষিণ ভারতের শস্য ভান্ডার কাকে বলা হয়? কাবেরীর যে বদ্বীপ অঞ্চল, কাবেরী যে ডেল্টা, বলা হচ্ছে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার, কারণ এখানে প্রচুর শস্য উৎপাদন হয় এই অঞ্চলে। খুবই একটা এনরিচ রিজিয়ন। নেক্সট প্রশ্ন, নর্মদা কোথা থেকে উৎপন্ন হয়েছে? মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা উৎপন্ন হয়েছে। আচ্ছা, ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী কোনটি? ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী হচ্ছে নর্মদা। এটাও দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী নর্মদা। এর দৈর্ঘ্য 1312 কিলোমিটার। 1312 কিলোমিটার এর হচ্ছে দৈর্ঘ্য। নেক্সট প্রশ্ন, সহস্রধারা জলপ্রপাত সহস্রধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদীর উপরে সহস্রধারা জলপ্রপাত অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নর্মদা ও তাপি বা তাপ্তিকে কি ধরনের নদী বলে? যমজ নদী, টুইন রিভার, যমজ নদী বলে। নর্মদা এবং তাপ্তিকে যমজ নদী বলে। এদের চরিত্রগত দিক থেকেও একই রকমের এবং এরা এই দুটি নদী পাশাপাশি অবস্থিত। ঠিক আছে, এই সমস্ত কারণে এদের বলা হচ্ছে যমজ নদী বা টুইন রিভার। উপদ্বীপীয় অঞ্চলের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? গোদাবরীকে বলা হচ্ছে উপদ্বীপীয় অঞ্চলের বৃহত্তম নদী অববাহিকা। গোদাবরীর যে অববাহিকাটা রয়েছে সেটা। গোদাবরী ব্রহ্মগিরি পর্বতের ত্রিম্বক শৃঙ্গ থেকে উৎপন্ন হচ্ছে। আচ্ছা, পশ্চিম এবং পূর্ব বাহিনীর নদ নদীর মধ্যে জলবিভাজিকা হিসেবে কি রয়েছে? পশ্চিমঘাট পর্বতমালা এখানে জলবিভাজিকা বা ওয়াটার ডিভাইড হিসেবে কাজ করছে। পাণ্ডবী নদীটি কোন রাজ্যে দেখা যায়? গোয়া রাজ্যে দেখা যায়। অনুগামী নদী কি? যে সমস্ত নদী ভূমির প্রাথমিক ঢাল অনুসরণ করে চলে তাদেরকে বলা হচ্ছে অনুগামী নদী। গোদাবরী, কৃষ্ণা এগুলি এক্সাম্পল। পরবর্তী নদী কি? অনুগামী নদীর উৎপত্তির পর তার দুপাশ থেকে যারা উৎপন্ন হয়ে অনুগামী নদীতে মিলিত হয়েছে তাদেরকে বলা হয়েছে পরবর্তী নদী, যেমন চম্বল, বেতোয়া, এই সমস্ত নদী। নেক্সট প্রশ্ন, কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? ভারতের কোন নদী? উত্তর হচ্ছে মাহি নদী। এর দৈর্ঘ্য হচ্ছে 583 কিলোমিটার। 583 কিলোমিটার এর দৈর্ঘ্য। পূর্ববর্তী নদী কি? যে সমস্ত নদী ভূ উত্থানের পরেও নিম্নক্ষয়ের দ্বারা নিজের পূর্বের প্রবাহ পথকে ধরে প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়েছে তাদের বলা হচ্ছে
পূর্ববর্তী নদী, যেমন সিন্ধু, শতদ্রু, এগুলো হচ্ছে পূর্ববর্তী নদী। আচ্ছা, ভারতের প্রধান জাতীয় জলপথ কোনটি? গঙ্গার গতিপথ। হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত যে অংশ, সেটাকে বলা হচ্ছে ভারতের প্রধান জাতীয় জলপথ, ন্যাশনাল ওয়াটারওয়ে নাম্বার 1। এখানে মোটামুটি একটা চিহ্নিত করে দেওয়া রয়েছে এই নীল যে অংশটা, এটা এটা সব থেকে বড় ভারতে। আর এটা কত দৈর্ঘ্য? এটা দৈর্ঘ্য প্রায় 1620 কিলোমিটার পথ এর মধ্যে। নেক্সট প্রশ্ন, নদী সংযোগের প্রস্তাবটি কে দিয়েছিলেন? 1972 সালে সেচ মন্ত্রী ডক্টর KL রাও মূলত কাবেরী এবং গঙ্গা নদীর উপরে এই প্রস্তাব উনি করেছিলেন, নদী সংযোগের যে প্রস্তাব। এই প্রস্তাবটিকে ন্যাশনাল ওয়াটার গ্রিড প্রস্তাবও বলা হয়। ব্যাপারটা কি, নদী সংযোগ জিনিসটা কি? সেটা হচ্ছে যে ভারতের যে বন্যাপ্রবণ অঞ্চলের যে নদ নদী রয়েছে, সেই বন্যাপ্রবণ অঞ্চলের নদ নদীর জলকে খরাপ্রবণ অঞ্চলের নদীর সঙ্গে যুক্ত করে করা খালের মাধ্যমে, এটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। অর্থাৎ সারপ্লাস ওয়াটারকে ডেফিসিট অঞ্চলে নিয়ে যাওয়াটাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন, পদ্মার সরোবর খালের উদ্দেশ্য? এর দ্বারা নর্মদার জলকে গুজরাট এবং রাজস্থান রাজ্যে পাঠানো হচ্ছে পদ্মা সরোবর প্রকল্প। আগ্রা খাল, এর কাজ কি? এর দ্বারা যমুনার জলকে উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং রাজস্থানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সিন্ধু জল চুক্তি জিনিসটা কি? 1960 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধুর জলবন্টন সংক্রান্ত যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, অর্থাৎ এটা সিন্ধু এমন একটা নদী যেটা হচ্ছে আন্তর্জাতিক নদী, দুটি দেশের মধ্যে ট্রান্সবাউন্ডারি রিভার, দুটি দেশের মধ্যে দিয়ে যাচ্ছে, কিছুটা অংশ এখানে আছে, কিছুটা ওখানে আছে। তো সেই জন্য কে কতটা জল পাবে তার একটা সুষ্ঠু পরিকল্পনা দরকার, এবং তার জন্য একটা চুক্তি দরকার। সেই সংক্রান্ত যে চুক্তি তাকে হচ্ছে সিন্ধু জল চুক্তি। গঙ্গা জল চুক্তি 1977 সাল এবং 1996 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গার জল বন্টন সংক্রান্ত যে চুক্তি স্বাক্ষরিত হয়, এটি হচ্ছে গঙ্গা জল চুক্তি নামে পরিচিত। এখানেও তাই, গঙ্গার কিছুটা অংশ বাংলাদেশের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে দুটো দেশের মধ্যে একটা বোঝাপড়া দরকার, সেই সংক্রান্ত এই চুক্তি। নেক্সট, নর্মদা নদীর অপর নাম? নর্মদা নদীর অপর নাম হচ্ছে রেপা। নর্মদার অপর নাম হচ্ছে রেপা। দক্ষিণ ভারতের পবিত্রতম নদী, দক্ষিণের গঙ্গা, একে বলা হচ্ছে কাবেরী নদীকে বলা হচ্ছে দক্ষিণের গঙ্গা। দৈর্ঘ্য হচ্ছে 800 কিলোমিটার। আচ্ছা, নর্মদা কোন স্থান দিয়ে প্রবাহিত হয়েছে? সাতপুরার গোষ্ঠ উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। আচ্ছা, ভারতের প্রধান কয়টি নদী অববাহিকা রয়েছে? 25টি নদী অববাহিকা, মেজর 25টি রিভার বেসিন এখানে ভারতে রয়েছে। সর্বাধিক জলবহনকারী নদী কি? কোনটি? অনেক জল বহন করে, ব্রহ্মপুত্র নদী। আন্তর্জাতিক নদী কোনগুলি? গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু, এগুলো হচ্ছে আন্তর্জাতিক নদী, অর্থাৎ এগুলো একাধিক দেশের উপর দিয়ে গেছে, এই জন্য বলা হচ্ছে আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক নদী মানে এক বা দুইয়ের অধিক দেশের উপর দিয়ে যায়, তাদের আন্তর্জাতিক নদী। সুন্দর মার্বেল জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? নর্মদা নদীতে দেখা যায়। আচ্ছা, অলকানন্দা এবং ভাগীরথী এবং অলকানন্দার মিলিত প্রবাহকে কি বলে? গঙ্গা বলে, দেখেছি, পড়েছি, দেখলাম আমরা। বিন্ধ্য এবং সাতপুরার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? নর্মদা নদী প্রবাহিত হয়েছে। কারা খাম্বাজ উপসাগরে পতিত হয়েছে? নর্মদা, তাপ্তি, সবরমতী, এই সমস্ত নদী, এগুলো মেনলি পশ্চিম বাহিনীর নদী, এরা আরব সাগর এর খাম্বাজ উপসাগর সেখানে পতিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, কাবেরী নদী কোন রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কর্ণাটক এবং তামিলনাড়ুর রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। লাল নদী নামে পরিচিত কোন নদী? ব্রহ্মপুত্র নদী লাল। ইরাবতী নদী কি নামে পরিচিত? ইরাবতী নদী অপর নাম হচ্ছে রাবি। কর্ণবতী নদী নামে কোন নদীটি পরিচিত? বেতোয়া নদী কর্ণবতী নদী নামে পরিচিত। দূষণহীন নদী কোনটি? চম্বল। চম্বলকে বলা হচ্ছে দূষণহীন নদী। বৃহত্তম যে ব্যাকল্যান্ড টোপোগ্রাফি, এটা এর তীরে অবস্থিত। বাংলার দুঃখ কাকে বলা হয়? দামোদর নদীকে বলা হচ্ছে বাংলার দুঃখ। কারণ কি, এই দামোদরে
অতীতে খুব বানবন্যা হতো, যার ফলে পশ্চিমবঙ্গের প্রচন্ড ক্ষতি হতো, সেই জন্য একে বাংলা দুঃখ বলা হয়। স্বর্ণ নদী কাকে বলা হয়? কোন নদীকে বলা হচ্ছে স্বর্ণ নদী? পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র নদে অবস্থিত, ব্রহ্মপুত্র নদে অবস্থিত। আর 2016 সালে এই মাজুলিটাকে একটা জেলার মর্যাদা দেওয়া হয়, তো বড় যে এটা একটা জেলা মর্যাদা দেওয়া। আচ্ছা, দক্ষিণ ভারতের বেশিরভাগ নদী কোন বাহিনী? দক্ষিণ ভারতের বেশিরভাগ নদী পূর্ব বাহিনী, বঙ্গোপসাগরে পতিত করছে। লবণ নদী কাকে বলা হয়? লুনি। লুনি নামটা থেকে লবণ, অর্থাৎ মরুভূমিতে জল এমনি কম হয়, বাষ্পীভবনের পরিমাণ বেশি হয়, সেই জন্য জলটা কিছুটা নোনা ভাব আছে, সেই জন্য এখানে লবণ নদী বলা হয়। চিত্রকূট জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? ইন্দ্রাবতী নদী। দুধসাগর জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? মান্ডবী নদীতে। বৃহৎ নদী বা বড় নদী কাকে বলা হয়? মহানদী। নামটার মধ্যেই রয়েছে মহা, সেই জন্য বড় বা বৃহৎ নদী, বিশাল প্রবাহ পথের জন্য একে বলা হয়। প্যাংগং কি ধরনের হ্রদ? লবণাক্ত জলের হ্রদ, এটি লাদাখে অবস্থিত। সম্বর হ্রদ কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, এটি রাজস্থানে অবস্থিত, রাজস্থানের সম্বর হ্রদ। পরবর্তী প্রশ্ন, উত্তর পূর্বের বৃহত্তম হ্রদ কোনটি? মণিপুরের লোকটাক হ্রদ হচ্ছে উত্তর পূর্বের বৃহত্তম হ্রদ, এটি একটি সাদা জলের হ্রদ, মিষ্টি জলের হ্রদ। ভারতের সর্বপ্রথম নদী পরিকল্পনা হচ্ছে দামোদর পরিকল্পনা বা ডিবিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, 1948 সালে এটা তৈরি করা হয়। বিজ্ঞানী মেঘনাথ সাহা এর প্রস্তাবনা করেছিলেন, এ প্রসঙ্গে আমরা মনে রাখবো, বিজ্ঞানী মেঘনাথ সাহা এর প্রস্তাবনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের উচ্চতম নদীবাঁধ কোনটি? ভাখরা বাঁধ। ভাখরা বাঁধ হচ্ছে ভারতের উচ্চতম নদীবাঁধ, এটি হিমাচল প্রদেশে অবস্থিত, উচ্চতা হচ্ছে 226 মিটার। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা কোনটি? ভাখরা নাঙ্গাল পরিকল্পনা ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা, শতদ্রু নদীর উপরে এটি নির্মাণ করা হয়। ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? ইন্দিরা গান্ধী খাল হচ্ছে দীর্ঘতম সেচ খাল, ক্যানেল, 650 কিলোমিটার এটি লম্বা। শতদ্রু এবং বিয়াস নদীর সঙ্গম স্থলে এটি অবস্থিত। নমামি গঙ্গে প্রকল্প জিনিসটা কি? 2014 সালে গঙ্গা নদীর পরিশোধনের উদ্দেশ্যে যে প্রকল্প করা, গঙ্গা নদীতে এমনি খুবই পলিউটেড একটা রিভার, সেই গঙ্গার পলিউশন, সেই দূষণের হাত থেকে গঙ্গাকে রক্ষা করার জন্য এই নমামি গঙ্গে প্রকল্প নেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মপুত্রের উৎসস্থল কোনটি? চেমাইন্দুং হিমবাহ হচ্ছে ব্রহ্মপুত্রের উৎসস্থল, ওখান থেকে উৎপন্ন করেছে। পরবর্তী প্রশ্ন, সিন্ধুর উৎসস্থলের নাম কি? সিন্ধু নদীর উৎসস্থল হচ্ছে মানস সরোবরের সিনখাবার হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? এটি কৃষ্ণা নদীর উপরে অবস্থিত, এটি 1955 থেকে 65 সালের মধ্যে স্থাপন করা। তেহরি জলধারা, তেহরি বাঁধ বা তেহরি ড্যাম কোথায় অবস্থিত? ভাগীরথী নদীতে অবস্থিত, উত্তরাখণ্ডে, এটি উচ্চতম বাঁধ। ঘাগরা জলধারা বা বাঁধ কোথায় অবস্থিত? শতদ্রু নদীতে অবস্থিত, ভারতের বৃহত্তম বাঁধ। পদ্মার সরোবর জলধারা কোথায় অবস্থিত? গুজরাটের নর্মদা নদীতে অবস্থিত। মেথুর বাঁধ বা মেত্তুরু বলা হয় কোথায় অবস্থিত? কাবেরী নদীতে, তামিলনাড়ুর মধ্যে এটা পড়ছে। কয়না প্রকল্প কোথায় অবস্থিত? কৃষ্ণার উপনদী কয়নাতে অবস্থিত, এটা মহারাষ্ট্রের পড়ছে। নেক্সট প্রকল্প, পেরিয়ার প্রকল্প কোথায় রয়েছে? পেরিয়ার নদীর উপরে, এটা কেরলে অবস্থান করছে। নেক্সট প্রশ্ন, উকাই বা কেউ কেউ আকাই বলে প্রকল্প কোথায় অবস্থিত? তাপ্তি নদীর উপরে, এটা গুজরাটে পড়ছে। চম্বল প্রকল্প কোথায় অবস্থিত? যমুনার উপনদী চম্বলে অবস্থিত, এটা মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে। আর রিহান প্রকল্প, এটা উত্তরপ্রদেশ এবং বিহারের লোকরা এখান থেকে উপকৃত হচ্ছে, আগেটা যেরকম মধ্যপ্রদেশ এবং রাজস্থানের লোকরা উপকৃত হচ্ছিল, এখানে কোন নদীতে এটি অবস্থিত? রিহান প্রকল্প। কাবেরী জলবিবাদ কোন দুই রাজ্যের মধ্যে ঘটেছে? কাবেরী জলবিবাদ ঘটেছে কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে।
এই দুই রাজ্যের মধ্যে একটা বিবাদ হয়েছিল যে কে কতটা কাবেরীর জলকে পাবে। কাবেরীর জল এই দুটো রাজ্যের মধ্যে আসছে, তাতে তাদের মধ্যে বন্টন সংক্রান্ত, কৃষি সংক্রান্ত একটা ব্যাপার, যে তার উপর নির্ভর করছে অনেক কাজকর্ম, কৃষিকাজ, তাদের মধ্যে একটা বন্টন বা বিবাদ হয়েছিল বন্টন সংক্রান্ত। রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? এটি চম্বল নদীতে অবস্থিত, রাজস্থান রাজ্যে। গারল্যান্ড ক্যানেল খালের প্রস্তাবনা কত সালে হয়েছিল? 1977 সালে গারল্যান্ড ক্যানেল প্রস্তাবনা হয়েছিল। বলি গারল্যান্ড ক্যানেল জিনিসটা কি? না, এটি প্রযুক্তিবিদ ডি দাস্তুর এই উপস্থাপনা করেছিলেন, একজন ইঞ্জিনিয়ার ছিলেন, উনি এটা উপস্থাপনা করেছিলেন। এর প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যে ভারতের নদীগুলিকে অন্তঃসংযোগ করার মাধ্যমে বন্যা, খরা, সেচ জনিত যে সমস্যা সেগুলো সমাধান করা। ব্যাপারটা কি? গার্ল্যান্ড কথার অর্থ হচ্ছে, গার্ল্যান্ড মানে হচ্ছে মালা। নদীগুলোকে আমরা যেমন মালা তৈরি করি কিভাবে, বিভিন্ন ফুল একই সূত্রে গেঁথে আমরা মালা তৈরি করি, সেখানে এখানে নদীগুলোকেও যেন পরস্পরের সঙ্গে কানেক্ট করা হলো ক্যানেল বা খালের মাধ্যমে, নিয়ে বিভিন্ন যে জল সংক্রান্ত যে বিভিন্ন সমস্যা সেগুলো সমাধান করার উদ্দেশ্যে এটা প্রস্তাব রাখা হয়েছে। আচ্ছা, অসমের দুঃখ কাকে বলা হয়? ব্রহ্মপুত্র নদীকে। কারণ অসমে প্রত্যেক বছর বন্যাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয় অসম, সেই জন্য বলা হচ্ছে অসমের দুঃখ ব্রহ্মপুত্র নদী। পাঞ্চেত বাঁধ কোথায় অবস্থিত? পাঞ্চেত বাঁধ দামোদর নদীর, এটি একটি বাঁধ দামোদর নদীর উপরে, ঝাড়খণ্ডের ধানবাদে এটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, মাইথন বাঁধ কোন নদীতে? বরাকর নদীতে মাইথন বাঁধ, এটা দামোদরের উপনদী। আসানজল বাঁধ কোথায় অবস্থিত? ময়ূরাক্ষী নদীতে, পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী নদীতে। ট্রান্স বাউন্ডারি রিভার কাকে বলা হচ্ছে? সিন্ধুকে বলা হচ্ছে। মানে এটা সীমান্ত নদী একটা, যে নদী দুটো রাজনৈতিক সীমান্ত ক্রস করে বা আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে, তাকে বলা হচ্ছে, পাশাপাশি যায় দুটো রাজ্যের দুটো রাষ্ট্রে, তাকে বলা হচ্ছে ট্রান্স বাউন্ডারি রিভার। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ কোন নদীর সংযোগ স্থল? কোন নদীর সংযোগ স্থল? গঙ্গা, যমুনা, সরস্বতী, তিনটে নদীর সঙ্গম হচ্ছে এলাহাবাদ। এলাহাবাদ সঙ্গম বলা হয়, বিখ্যাত এলাহাবাদ সঙ্গম। আচ্ছা, নর্মদার উৎসস্থল কোনটি? মহাকাল পর্বতের অমরকণ্টক সিংহ হচ্ছে নর্মদার উৎসস্থল। কোন পরিকল্পনা পাঞ্জাবে সবুজ বিপ্লবকে সাহায্য করেছিল? ভাগনারাঙ্গার পরিকল্পনা। পাঞ্জাবে যে সবুজ বিপ্লব হয়েছিল পাঞ্জাব হরিয়ানা রাজ্যে, সেখানে কিন্তু এই ভাগনারাঙ্গার পরিকল্পনার একটা ভূমিকা ছিল। এখানকার যে জল সেটা ক্যানেলের মাধ্যমে ওই অঞ্চলে পৌঁছে গিয়েছিল, যেটা খুবই কাজে লেগেছিল। একদম সর্বশেষ প্রশ্ন, ইন্দিরা সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? ইন্দিরা সাগর বাঁধ অবস্থিত মধ্যপ্রদেশে। এটি কোন নদীতে? এটা নর্মদা নদীর উপরে। তো এই হলো আজকে আমাদের ক্লাসের মেন বিষয়বস্তু। আশা করি তোমরা ভারতের জল নির্মাণ প্রণালী, নদ নদী, জল প্রকল্প, জল বন্টন ইত্যাদি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলে, যা তোমাদের ভবিষ্যতে খুবই কাজে। এখানে আমাদের যে পূর্বের যে ক্লাসগুলো রয়েছে, সেই তার একটা প্লে লিস্ট করা আছে, ইংলিশ এবং বাংলা যে ক্লাস তাদের। তো এইগুলো তোমরা ক্লিক করে এখানে তোমরা, যারা দেখোনি এখনো পর্যন্ত বিভিন্ন অতীতের ক্লাস, সেগুলো তোমরা দেখতে পারো, এবং এতে তোমাদের একটু কাজে লাগবে বলে আমার মনে হয়। প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, আবার বলছি, এবং বেল আইকনটিকে টিপে রাখো যে সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে এই লিঙ্কটা দিয়ে দাও। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। সমস্ত ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ তোমরা ওখান থেকে পেয়ে যাবে। প্লিজ তোমরা চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। প্লিজ আমাদের পাশে থাকো এবং সাপোর্ট করো। আর এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের ব্যাপারে বললাম, যদি কেউ এই লিঙ্কে গিয়ে তোমরা সার্চ করবে এবং ইনসাইড মেন্টরে গিয়ে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে পারবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। আর কিউআর স্ক্যান করেও তোমরা এর সঙ্গে, এই চ্যানেলটির সঙ্গে তোমরা যুক্ত হতে পারো। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই যেন কমেন্ট বক্সে জানাবে। আর কোনো ডাউট বা কোনো অসুবিধা থাকলে সেটা তোমরা জানাবে।
নতুন কোনো টপিকের উপরে কোনো ক্লাস লাগলে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজ এখানেই থাক, দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, পরীক্ষা ভালো হোক, এই তোমাদের কামনা করি। ধন্যবাদ।